স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যাঁ হয়েছে। হ্যাঁ রে হয়েছে। আজকে যেটা ক্লাস নেব সেটা হলো সক্রেটিসের দর্শনটা তো ছোট করে পড়ে নেবো, কারণ এখানে কোশ্চেন 1 থেকে 2 আসে, কোনোবারে আসে কোনোবারে আসে না। তবে সক্রেটিসের ফিলোসফিটা না জানলে প্লেটোর ফিলোসফিটা বুঝতে প্রবলেম হবে, তো তার জন্য সক্রেটিসের সাথে প্লেটোর তো লিঙ্ক আছে, সেটুকু শুধু দেখে ছেড়ে দেবো। প্রথমেই কোশ্চেন লিখেছি, দেখো এই কোশ্চেনটার উত্তর আচ্ছা লিখেও দিয়েই দিয়েছি। কোশ্চেনটাও দেখো আর উত্তরটাও দেখো। সাধারণত এই দুটো কোশ্চেন দেখেছি না, এই দুটো কোশ্চেনকে রিলেট করেই কিন্তু আমাদের এক্সামে কোশ্চেনগুলো আসে, তো সেই জন্য এই দুটো কোশ্চেনকে আগে রেখেছি, এইগুলো আগে দেখাবো, তারপরে সক্রেটিসের ফিলোসফিটা আমরা পড়বো। অ্যাকর্ডিং টু সক্রেটিক এথিক্স, হোয়াই ডাজ নো ওয়ান ডু রং নোয়িংলি? বলছে এটা হচ্ছে অ্যাকর্ডিং টু সক্রেটিস, মানে সক্রেটিসের যে এথিক্সটা, সক্রেটিসের মতে এথিক্স কি, এথিক্সের আলোচনা করতে গিয়ে সে বলেছিল যে হোয়াই ডাজ নো ওয়ান ডু রং নোয়িংলি? নোয়িংলি বলতে বলে কেউ জেনে শুনে কেন ভুল করে না। সক্রেটিস কি বলেছে, বলছে যদি কেউ ভুল করে তাহলে সেটা হচ্ছে সে জেনে ভুল করছে না, তার জ্ঞানের অভাবের জন্য ভুলটা করে। যখন তার প্রকৃত জ্ঞান হয়ে যাবে সে সেই ভুলটা আর করবে না, এটা তার মূল বক্তব্য। তাহলে অপশন যদি থাকে এইভাবে যে বিকজ দে ল্যাক নলেজ, বিকজ দে আর ইনহারেন্টলি গুড, বিকজ অফ সোশ্যাল প্রেসার, বিকজ অফ ডিভাইন ইন্টারভেনশন, কি হবে? এটা অবশ্যই হবে বিকজ দে ল্যাক অফ নলেজ। এক্সপ্লেনেশনটা দেখো, সক্রেটিস বিলিভড ভাইস ইজ, ভাইস বলতে কি বুঝতে পারছো তো? ভার্চু মানে কি? ভার্চু বলতে পূর্ণ যেটাকে বলা হয়, ভাইস বলতে অপূর্ণতা, বা ভাইস বলতে যেটা অর মানে তার উল্টোটা, ভার্চুয়ের পুরো উল্টোটা বলবো, অলঙ্ঘন এরকম টাইপের কিছু হবে। তো ভাইস ইজ এ রেজাল্ট অফ ইগনোরেন্স, ভার্চুটা কি হয়ে থাকে? নলেজ, ভার্চু অ্যাজ নলেজ, নলেজের জন্য আমরা ভার্চু হই, আর ভাইসটা হয়ে থাকে ইগনোরেন্সের জন্য, এটা মনে রাখবে। অ্যান্ড নো ওয়ান ডাজ রং নোয়িংলি, জেনে শুনে কেউ ভুল করে না, এটা কিন্তু কি পয়েন্ট সক্রেটিসের দর্শনের। আর একটা কোশ্চেন দেখেছি দেখো, হোয়াট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট ফর ট্রু নলেজ অ্যাকর্ডিং টু সক্রেটিস? সক্রেটিসের মধ্যে ট্রু নলেজের স্টার্টিং পয়েন্ট কি? এটা কিন্তু ইন্ডিয়ান কন্টেম্পোরারি ফিলোসফার বিবেকানন্দের সাথেও কিন্তু মিল আছে। বিবেকানন্দ কি বলেছিলেন, যে যখন আমরা ধ্যান করি, ধ্যান করতে বসলে কিন্তু আমাদের হাজার রকম চিন্তা উল্টোপাল্টা আসবে, এমনি এমনি ন্যাচারালি আসে না? অনেকে যারা নামাজ পড়ে তারাও হয়তো বুঝতে পারবে, প্রথমে যখন নামাজ শুরু করা হয় না, তখন নামাজের টাইমেই যেন দুনিয়ার সব কথা ইয়াদ আসে। ঠিক সেরকম ভাবে গৌতম বুদ্ধ নয়, বিবেকানন্দও বলেছিলেন যে যখন প্রথম কেউ ধ্যানে বসবে, তার ধ্যানে মন লাগবে না, বিভিন্ন ধরনের চিন্তা মাথায় আসবে। বলছে এটাই হলো ধ্যানের প্রথম শুরুয়াত, সে ভালোর দিকে যাচ্ছে, সে জ্ঞানের দিকে যাচ্ছে, এটাই হচ্ছে তার রাস্তা। ঠিক সেভাবে সক্রেটিসও বলেছিলেন যে ট্রু নলেজের প্রথম শুরুয়াতটা কি, যে সেটা হচ্ছে কনফিডেন্স। অপশন দিয়েছি দেখো 4টা, ওয়েলথ, রিকগনাইজিং ওয়ান্স ইগনোরেন্স, না ফিজিক্যাল স্ট্রেংথ? এটা হবে রিকগনাইজিং ওয়ান্স ইগনোরেন্স। ঠিক আছে, এর ডিটেলসে সক্রেটিসের দর্শনটা পড়ে নেবো। দেখো কোশ্চেন দুটো আগে দেখে নিলাম। তবে হ্যাঁ, এই ক্লাসটা শেষ করার সাথে আমি কিন্তু 15টা না 20টা মতো কোশ্চেন আরও রেডি করে রেখেছি, যেগুলো তোমাদেরকে দিয়ে দেবো, কালকে সকালে দেবো। আজকে ক্লাসটা করালাম, নোটটা দেবো, ক্লাসটার নোটটা আর দুবার করে রিপিট করে নাও, কাল সকালে এমসিকিউগুলো দেবো। এমসিকিউগুলো তোমরা পড়বে, তারপরে যদি কারো কিছু প্রবলেম থাকে কালকে ক্লাসে জানাতে পারো, বা সপ্তাহে একটা, তোমরা কি প্রতিদিনের ক্লাসটা পরের দিনে ডাউটগুলো সলভ করতে চাইছো, না যে কোনো দিন সপ্তাহে একটা দিন করে দেবো? আমার মনে হয় সপ্তাহে একটা দিন রাখবো ডাউটের, তাহলে সেটা ভালো হবে, নাহলে অন্য ক্লাসটা ডিস্টার্ব সপ্তাহে হবে। একটা দিন হলেই ভালো হয়।
এক কাজ করি, রবিবার রবিবার তোমাদের ওই ইয়েটা নেব, মক টেস্টটা। আর ওই রবিবারে মক টেস্ট নেওয়ার পরে কার কত রেজাল্ট হলো টেস্টে সেটা আমাকে জানাবে। আর তারপরেই আমি লিংক দেব, দিয়ে ডাউটগুলোও ক্লিয়ার করে দেবো, হবে? কনভারসেশনাল মেথড, দেখো আমরা যখন ফিলোসফিক্যাল কাউন্সিলিং পড়বো না, তখন দেখবে এই সক্রেটিক মেথড কিন্তু বারবার আমাদেরকে পড়তে হবে, কারণ এই সক্রেটিসের মেথড কিন্তু ফিলোসফিক্যাল কাউন্সিলিং এ খুব ব্যবহার হয়। এখানে হচ্ছে দেখো কনভারসেশনাল মেথড, সক্রেটিস কিন্তু দুই রকম ভাবে করেছিলেন, যে আলোচনা পদ্ধতি বলেন, আলোচনা পদ্ধতি কাজ, সেটা হচ্ছে সক্রেটিস কি বলেছিলেন, যে আলোচনার মধ্য দিয়ে জ্ঞান অর্জন হবে। এথিক্যাল ফোকাস, এই কনভারসেশনাল মেথডের মধ্য দিয়ে কি কি হয় দেখো, এথিক্যাল ফোকাস হবে। সক্রেটিস কনভারসেশনস focused on ethical subjects like justice, virtue, knowledge and temperance. He aimed to understand his ethical self. এই হ্যাঁ, এথিক্যাল সেলফ বলতে চাইছে যে কনভারসেশনের মধ্য দিয়ে যে কনভারসেশন হবে সেটা কিসের উপরে ফোকাস করবে, এথিক্যাল কনসেপ্টগুলো, সেটা হচ্ছে যেমন জাস্টিস, ভার্চু, নলেজ আর টেম্পারেন্স। কারো যদি বুঝতে প্রবলেম হয় কোনো ইংলিশে বলবে, এগুলো নর্মাল ইংলিশ, তাই কোনো বাংলা বলছি না। কোয়েশ্চেনিং টেকনিক, প্রথমে কি হচ্ছে কনভারসেশনে, কিন্তু যখন কনভারসেশন কারোর সাথে করবে, মানে কনভারসেশন মেথড বলতে কি, ধরো তুমি আমি আলোচনায় বসলাম, তখন কি কি থাকবে আমাদের মাথায় রাখতে হবে, এথিক্যাল ফোকাস রাখতে হবে, মানে এথিক্যাল বিষয়টাকে জোর দিতে হবে। সেগুলো কোনগুলো, এগুলো বলে দিল। 2 নাম্বার কোয়েশ্চেনিং টেকনিক থাকতে হবে। হি ইউজড স্কিলফুল কোয়েশ্চেনিং টু draw out others views on these topics and then revealed their inadequacy। মানে বলতে চাইছে যে যদি একটা স্কিলফুল ভাবে কোশ্চেন করা হয়, তাহলে তার মধ্য থেকেই কিন্তু সত্যটা বেরিয়ে আসবে। সত্য মানে সেটা জ্ঞান। যেমন কি কোর্টেতে কি হয়, কোর্টেতে যখন কেউ দোষ করে তাকে ওই কাঠগড়ায় নিয়ে এসে কোশ্চেন করা হয় না, বিভিন্ন কোশ্চেনিং এর মধ্য দিয়েই তো আসলে সত্যটা তার মুখ দিয়ে বের করে নিয়ে চলে আসে। স্পেশালি তো হিন্দি সিনেমাতে দেখতেই পাবে, সিনেমাতে তো এটা খুবই দেখা যায়, বাস্তবে তো দেখি না। তো হি ইউজড স্কিলফুল কোয়েশ্চেনিং, স্কিলফুল ভাবে কোয়েশ্চেন ইউজ করা গেলে সেখান থেকে সত্যটা বেরিয়ে আসবে, এর উপরে জোর দিয়েছে। তাই তিনি আরো বলছেন যে যে জানে, হু ক্লেম টু নো ডু নট অ্যাকচুয়ালি নো, যে বলে আমি সবকিছু জানি সে অ্যাকচুয়ালি জানে না। সক্রেটিস রিকগনাইজ করেছে হিজ ইগনোরেন্স মেকিং হিম ওয়াইজ, বলছে যে জানি বলে যে চাই সেটা হচ্ছে তার অজ্ঞতা, তাকে মেকিং মানে তাকে ওয়াইজ বানাতে হবে, কিভাবে, কোশ্চেনিং এর মাধ্যমে, তাকে জ্ঞান দিয়ে। আরেকটা মেথড হচ্ছে ডায়ালেক্টিক মেথড। মেথডগুলো মনে রাখবে, কোশ্চেন পড়ে যে কাল কোনটা মেথড, সক্রেটিসের কোনগুলো মেথড, অনেকগুলো মেথড দিয়ে দেবে, সেখানে তোমাকে চুজ করতে হবে। নেক্সট মেথড ডায়ালেক্টিক মেথডের ভেতরে কি রয়েছে, ডায়ালেক্টিক মেথডে যে একটা প্রসেস, সেই প্রসেসটা কি, প্রথমে হাইপোথিসিস হবে, তারপরে অ্যান্টিথিসিস হবে, তারপরে সিনথেসিস হবে। Art of argument, which is the dialectic method, involves arguing through skillful questioning and answers, aiming to precise and concise responses সেখানে থাকবে। এটা ছাড়াও শুধু এটুকু মনে রাখবে যে কনভারসেশনাল মেথড সক্রেটিসের, ডায়ালেক্টিক্যাল মেথড সক্রেটিসের, এতটা ডিপে যাওয়ার দরকার নেই, এতটা ডিপে কিন্তু কোশ্চেন আসে না, এটা মনে রাখবে। মেনোটা হচ্ছে তোমার সক্রেটিসের। এন্ডলেস সার্চ কি, Socrates never claimed to find absolute truth about virtue, বলছে ভার্চু সম্পর্কে, ভার্চু বলতে পুণ্য, বলছে ভার্চু সম্পর্কে একেবারে অ্যাবসলিউট ট্রুথ ফাইন্ড হবে এটা কিন্তু সে ক্লেম করেনি। যেমন জাস্টিস, ইন্টারেস্টিং দ্য ফিলোসফার্স অনগোয়িং কুয়েস্ট ফর উইজডম, এই মেথডটা মনে রাখবে। এটা হচ্ছে মিউটিক বা মিড ওয়াইফেরি মেথড, এটা হলো সক্রেটিসের মেথড। নলেজ রিকালেকশন, এখানে কি হচ্ছে দেখো, মিড ওয়াইফেরি মেথডের মধ্যে কি হচ্ছে, নলেজ রিকালেকশন হচ্ছে, মানে নলেজটাকে পুনরায় আমাদেরকে কালেকশন করা হচ্ছে। কিভাবে দেখো, সক্রেটিস কিন্তু ইনেট নলেজের কথা বলে। আচ্ছা, ইনেট আইডিয়া কে বলেছে বলো তো, ইনেট আইডিয়ার কথা ফটাফট বলো। আমি আনমিউট করেছি তো। লক বলেছে। ইনেট আইডিয়া লক না, এত বড় ভুল কি করে হতে পারে।
ইনেট, আচ্ছা আমার কোশ্চেনটাই ভুল হয়েছে, ইনেট আইডিয়াকে স্বীকার কে করেছে, মানে ইনেট আইডিয়ার কথা কে মেনেছে, অ্যাকচুয়ালি ওটাকে রিয়েল বলে মেনেছে, সত্য বলে মেনেছে? পড়াশোনার কিন্তু অনেক কম আছে তোমাদের, প্রচুর পড়তে হবে, এখন এই শুরুয়াত হচ্ছে, মন দিয়ে এখন থেকে পড়ো। কারণ এই এই বিষয়, এটা নর্মাল বিষয়, এটার আনসার আশা করেছিলাম হবে। কারণ ইনেট আইডিয়াটা হচ্ছে ডেকার্ট ইনেট আইডিয়ার কথা বলেছে। ইনেট আইডিয়া কি, সেটা হচ্ছে আমরা জন্ম থেকে আমরা কোনো কিছু নিয়ে জন্মাই, জ্ঞানটা আমাদের রয়েছে, মিউট করে দাও, পরবর্তী ক্ষেত্রে সেটা ঘষা মাজার ফলে আমাদেরকে মানে পুনরায় ওটাকে বের করি, আমাদের মধ্যেই রয়েছে, আমরা জন্ম থেকে নিয়ে জন্মাই এই জ্ঞানটা। এটা হচ্ছে ইনেট আইডিয়ার, যারা স্বীকার করছে তারা বলবে। যেমন ডেকার্টের সাথে সাথে লাইবনিজও বলবে ইনেট আইডিয়ার কথা স্বীকার করবে। ডেকার্ট বলবে কোনো কোনো আইডিয়া এই ইনেট, কিন্তু লাইবনিজ আবার বলবে সমস্তটাই ইনেট, ঠিক আছে। আর ডেকার্টের যে ইনেটের কথা বলেছে ডেকার্ট, এই ডেকার্টকে ক্রিটিক করেছে লক বলবে ইনেট আইডিয়া বলে কোনো কিছু থাকে না। আমাদের জন্মের সময় মন থাকে সাদা অলিখিত কাগজের মতো, একটা স্লেটে যেমন একটা আমরা আঁচড় দিই, দাগ কাটি পেন চক দিয়ে, ঠিক সেরকমই আমরা সাদা কাগজের মতো জন্মাই। আমাদের সেন্স ইন্দ্রিয় দ্বারা ধীরে ধীরে সেখানে একটা একটা করে আঁচড় পড়ে, একটা একটা করে আমাদের জ্ঞান হয়। আসলে আমাদের কোনো কিছু নিয়ে আমরা জন্মাই না। কিন্তু ডেকার্ট তার উল্টো কথা বলে, যারা ইনেট আইডিয়া মানছে। আর এখানে সক্রেটিস ইনেট নলেজের কথা বলবে, এ বলছে আমরা নলেজ ভেতরেই রয়েছে, প্রত্যেকটা মানুষের ভেতরে রয়েছে, নলেজ নিয়েই আমরা জন্মেছি। এই নলেজটাকে পুনরায় রিকালেকশন করতে হবে, আমাদেরকে বের করতে হবে। কিভাবে? এই যে বিভিন্ন মেথডগুলো দিয়েছে, টেকনিকগুলো দিয়েছে সক্রেটিস, এই টেকনিকগুলোর মধ্য দিয়ে এই নলেজটাকে কিন্তু আবার পুনরায় রিকালেকশন হবে। যে সক্রেটিস কম্পেয়ার্ড হিজ মেথড টু মিডওয়াইফারির সাথে তুলনা করেছে। মিডওয়াইফারিটা কি, মানে মায়ের প্রসূতি তন্ত্র, মানে কি প্রসূতি তন্ত্র, মানে প্রসূতি মানে নর্মাল ভাষা যেটা বাচ্চা জন্মায় পেট থেকে তো আসে, ঠিক ওইভাবে আর কি তুলনা করেছে ওই ওই মিডওয়াইফারির সাথে। এটা বলা হলো প্রসূতি তন্ত্র। He believed real knowledge of justice, virtue, eternal ideas is already within us. মানে হচ্ছে সে বিশ্বাস করছে যে রিয়েল নলেজ যেটা, যেমন জাস্টিস ভার্চু সম্পর্কে, সেটা অলরেডি আমাদের মধ্যে আছে, উইদিন আস মানে আমাদের ভেতরেই রয়েছে, ওয়েটিং টু বি রিকালেক্টেড থ্রু কোশ্চেনিং। মানে আমরা কোশ্চেনিং এর মধ্য দিয়ে আমরা ওটাকে বের করব। ওয়েটিং করছে কিসের জন্য সেই জ্ঞানটা, সেটা হচ্ছে রিকালেক্টেড করার, কোশ্চেনিং এর মধ্য দিয়ে সেই জ্ঞানটাকে আমরা রিকালেক্ট করব। গদা বাংলায় এটা বোঝা গেল। ইমমর্টালিটি অফ দ্য সোল, এখন থেকে আমি পড়াচ্ছি, দেখো প্রথম থেকে শুরুয়াত করেছি, যেমন থেলস থেকে শুরু করে আমি কিন্তু পড়াচ্ছি, এখন সক্রেটিসে এসেছি। আমি যখন এগিয়ে যাব পিছনের ক্লাস থেকে কিন্তু এনি টাইম ক্লাসের মাঝখানে যা খুশি প্রশ্ন ধরবো, অতএব তোমাদেরকে কিন্তু পিছনের ক্লাসগুলো রিভিশন দিতে হবে। একটা শর্ট মেথড, যেটা হচ্ছে আমি সব থেকে একদম শর্ট করে তোমাদের রিভিশন করার মতো করে নোটস বানিয়ে দিয়েছি। এর থেকেও যদি বলো শর্ট মেথডে কম টাইমে ফাঁকিবাজিগিরি করে পড়বে, সেটা হচ্ছে এই ক্লাসগুলো 2বার আর 3বার দেখে নেবে। এই নোটটা পড়তে তোমার 2 ঘন্টা লাগবে, 1 ঘন্টা লাগবে, কারো 40-50 মিনিট লাগবে। কিন্তু যদি ক্লাসটা করে নাও স্পিড বাড়িয়ে, কারণ একবার তো শুনে নিচ্ছ, স্পিড বাড়িয়ে ক্লাসটা করে নেবে, দেখবে 10 থেকে 15 মিনিট 20 মিনিটে ক্লাসগুলো শেষ হয়ে যাচ্ছে। অতএব পিছনের ক্লাসগুলো কিন্তু রিপিট করতে থাকো, নাহলে ভুলে যাবে সব। দেখো ইমমর্টালিটি অফ দ্য সোল, মানে সোল যে মানে আত্মা যে অমর, এটা কিন্তু সক্রেটিস বলছে। এখন প্লেটো যখন যাব, প্লেটো কিন্তু ইমমর্টালিটি অফ দ্য সোলের কথা বলেছে। আচ্ছা বলো তো, সক্রেটিসের আগে প্রি সক্রেটিস যারা দার্শনিক ছিল, এদের মধ্যে কে ইমমর্টালিটি অফ দ্য সোলের কথা বলেছিল? অপশন দেবো না এমনি বলতে পারবে? এটা না বলতে পারলে মার। ইমমর্টালিটি অফ দ্য সোল তোমাদের আজকে হোমওয়ার্ক রইলো, পিছনের ক্লাসগুলো সব পড়বে, যতগুলো ক্লাস রয়েছে, ঠিক আছে? ভুলে গেলে হবে না, তাহলে পড়ার মানেই তো নেই যদি ভুলে যাও, রিভিশন দিতে হবে। ইমমর্টালিটি অফ দ্য সোল সক্রেটিস স্বীকার করছে। আমাকে কোশ্চেন করছো না আনসার করছো, পুরো ক্লাস রিভিশন দেবে। আমি নেক্সট রবিবারে কোশ্চেনটা পিছনে যতগুলো ক্লাস হয়েছে তার মধ্যে থেকে কোশ্চেন দেবো,
ঠিক আছে, এরপর নেক্সট দেখো, হি হেল্ড দ্যাট সোল ইজ ইমর্টাল অ্যান্ড হ্যাজ পারফেক্ট নলেজ। বলছে ইমর্টাল অবশ্যই, এবং তার মধ্যে হ্যাজ মানে হচ্ছে পারফেক্ট নলেজ আছে তার মধ্যে, ফ্রম প্রিভিয়াস লাইফস, মানে এই জন্মান্তরবাদ স্বীকার করেছে। যদি প্রশ্ন আসে সক্রেটিস কি জন্মান্তরবাদ স্বীকার করে, তখন তোমরা হয়তো বা আমরা বলে দেবো কই জন্মান্তরবাদের কোনো থিওরি তো আমরা পড়িনি, কিন্তু দেখো এখান থেকেই কিন্তু আমরা করে দিতে পারি যে জন্মান্তরবাদ স্বীকার করে। এখানে বিপিএসসির কোশ্চেন কিছু কিছু ঠিক এইভাবে কোশ্চেন আসছে, মানে ডিরেক্টলি আসছে না, ঘুরিয়ে পেঁচিয়ে আসছে। যে থিওরিটাকে সুন্দরভাবে জানছে সে আনসারটা দিতে পারবে। আর কিছু কোশ্চেন খুব সহজ আছে, আর কিছু কোশ্চেন একটু মডারেট, মানে সব মিষ্টি রয়েছে যদিও। হুইচ ক্যান বি রিকল, বলছে যেগুলো আমরা পুনরায় রিকল করতে পারি। আরেকবার বলে দিচ্ছি, এ ইমর্টালিটি অফ দ্য সোল, মানে মেনেছে আত্মা অমর, এবং আত্মার মধ্যে একটা পারফেক্ট নলেজ আছে, ইনেট নলেজের কথা স্বীকার করেছে, যেটা আগে থেকে রয়েছে, জন্মের আগে থেকেই। তার মানে কি প্রিভিয়াস লাইফ ছিল, সেই প্রিভিয়াস লাইফ থেকেই আমরা পেয়েছি নলেজটা, এবং যেটাকে আমরা রিকালেক্ট করতে পারি, পুনরায় সেটাকে আমরা বের করে আনতে পারি। এই জন্যই তো এ মিডওয়াইফারি মেথড ইউজ করেছে বা মেনেছে। ইন্ডাকশনের ডেফিনেশন কি দিয়েছে দেখো, ইন্ডাকশন সম্পর্কে বলছে যে সক্রেটিস ইন্ডাকশন ডিফার্স ফ্রম দ্য ইন্ডাকটিভ মেথড অফ বেকন অ্যান্ড মিল। বেকন আর মিল যে ইন্ডাকশন মেথড দিয়েছে তার থেকে সক্রেটিসের মেথডটা আলাদা। ইট ইনভলভস ডিস্টিংগুইশিং বিটুইন পারসেপশন অ্যান্ড কনসেপশন। পারসেপশন আর কনসেপশন এখানে হচ্ছে পার্থক্যের কথা বলেছে। পারসেপশন বলতে কি সেন্সরি এক্সপিরিয়েন্স। আচ্ছা বলো তো, এই পারসেপশনকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে কোন দার্শনিকরা? পারসেপশনের মধ্য দিয়ে নলেজ হয়, আগের দিনে পড়িয়েছি। প্রোটাগরাস কি বলেছিল? বলেছিলাম না, প্রোটাগরাস পি, তার নামের সাথে পি আছে, মানে পারসেপশন, প্রত্যক্ষকে সে গুরুত্ব দিয়েছে, তার মধ্যে প্রত্যক্ষের মধ্য দিয়ে আমাদের জ্ঞান অর্জন হয়, বলেছিলাম না? তাহলে পারসেপশন, সেন্সরি এক্সপিরিয়েন্স প্রোটাগরাসরা গুরুত্ব দিয়েছিল। আর কনসেপ্টের কথা হচ্ছে, এখন সক্রেটিস অবশ্যই কনসেপ্টের কথা বলবে। কনসেপ্টই হলো নলেজ। এই কনসেপ্টের সাথে নলেজের একটা যে রিলেশন, এবং এই কনসেপ্ট বা নলেজ, এই ওয়ার্ডগুলো হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো যদি সক্রেটিস অপশন থাকে সক্রেটিস চুজ করবে, এবং এগুলো প্লেটোর সাথেও যায়, কিন্তু প্লেটোও কিন্তু কনসেপ্টের কথা বলেছে, আইডিয়ার কথা বলেছে। আর এখানে তোমার সক্রেটিসও কিন্তু আইডিয়া বা কনসেপ্টের কথা বলবে। প্লেটো তো সক্রেটিসেরই স্টুডেন্ট, তো সক্রেটিসের থেকে তথ্য কিছু নিয়ে তার দর্শনটা শুরু করেছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে চেঞ্জ হয়েছে। আবার প্লেটোর স্টুডেন্ট অ্যারিস্টটল কিন্তু প্রথমে প্লেটোপন্থী ছিল, পরবর্তী ক্ষেত্রে কিন্তু তার টিচারের বিরুদ্ধে গিয়ে সে তার নিজের দর্শন রচনা করেছিল। পরবর্তী ক্ষেত্রে এই জন্য টিচারের সঙ্গে তার কিন্তু মনোমালিন্যও হয়েছিল। এটা কনসেপ্ট ফরমেশনটা দেখো, প্রি পারসেপশন সাজেস্ট কনসেপ্টস বাট ট্রু নলেজ বিকামস ফ্রম দ্য রিকলিং। বলছে পারসেপশনসটা সাজেস্ট করবে কনসেপ্টকে, আর বাট সত্য যে জ্ঞান সেটা কোথা থেকে আসবে? রিকলিং থেকে। আমাদের ভেতরে যে ইটারনাল নলেজ বললাম না, ইনেট নলেজ বললাম, সেই ইনেট নলেজ থেকে আসবে। এটা হচ্ছে ইটারনাল ভ্যারাইটিস অলরেডি প্রেজেন্ট ইন দ্য সোল। বলছে ইটারনাল ভ্যারাইটি যেগুলো আমাদের অলরেডি সোলের মধ্যে রয়েছে, এই জন্যই বলছি ইনেট সোলের কথা। কি পয়েন্টস ফর আন্ডারস্ট্যান্ডিং সক্রেটিস মেথড। সক্রেটিস যতগুলো মেথড দিয়েছে সেই মেথডগুলোকে শর্টে যদি আমরা বুঝি, কতগুলো ওয়ার্ডে ছোট ছোট করে লিখে নিয়েছি। আইরনি অ্যান্ড ইগনোরেন্স, বলছে রিকগনাইজিং ওয়ান্স ইগনোরেন্স ইজ দ্য স্টার্টিং পয়েন্ট ফর নলেজ। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট, এই লাইন তুলে কোশ্চেন আসে। বিড়ম্বনা বা অজ্ঞতা বা জ্ঞানহীনতা, একজনের যে এই অজ্ঞতা স্বীকার করা হলো প্রকৃত জ্ঞানের সূচনা বিন্দু। বলছে যদি আমি স্বীকার করি যে হ্যাঁ এটা আমার ভুল, যখন মানুষ বলবে যে এটা আমার ভুল হচ্ছে, এটা আমাকে শুধরে নিতে হবে, তখন সেটাই তার জ্ঞানের শুরুয়াত না। এটাই বলতে চাইছে রিকগনাইজিং ওয়ান্স ইগনোরেন্স। যখন কেউ তার অজ্ঞতা বা তার ভুলটা স্বীকার করে নেবে, এটাই তো তার জ্ঞান অর্জনের প্রথম শুরু। ডায়ালেকটিক্যাল ইনকোয়ারি, বলছে এনগেজিং ইন কন্টিনিউয়াস কোয়েশ্চেনিং অ্যান্ড আর্গুমেন্টেশন টু রিফাইন হাইপোথিসিস। বলছে কোনো একটা হাইপোথিসিসে পৌঁছানোর জন্য প্রথমে আমরা কোনো কিছু হাইপোথিসিস করে নিই। ধরো সক্রেটিস একটা কিছু ভেবেছে যে এই জ্ঞানটা স্টুডেন্টদেরকে দেবে, বা এই জ্ঞানটা ওই যাদের সাথে আলোচনা করছে তাদের কাছে পৌঁছাবে, তো প্রথমে সে ভেবে নেয়, হাইপোথিসিস করে নেয়। একটা প্রথম পদ্ধতি দিয়েছিলাম না ডায়ালেকটিক মেথডের 3টে প্রসেস, তো
প্রথমে হচ্ছে হাইপোথিসিস করবে, সেই হাইপোথিসিসটা পৌঁছানোর জন্য কি করবে, কন্টিনিউয়াস কোশ্চেনে এনগেজ করে রাখবে তাদেরকে, এবং আর্গুমেন্টেশন মানে আলোচনা করবে, আলোচনার মধ্য দিয়ে এগিয়ে যাবে। মিউটিক অ্যাপ্রোচ কি ওখানে আগে বললাম। তারপরে হচ্ছে তোমার ফিলোসফিক্যাল একটা প্যাশন থাকতে হবে। নলেজ আর পারসেপশন, নলেজ আর পারসেপশন বলতে দেখো পারসেপশনকে কারা গুরুত্ব দিয়েছে, কতটা দিয়েছে। সফিস্টদের যে দর্শনটা সেটা আগের দিনেই পড়িয়েছি। সফিস্টদের ভিউটা কি ছিল দেখো নলেজ সম্পর্কে, যে নলেজ ইজ পারসেপশন, নলেজ ইজ পারসেপশন। এই লাইনটা এইভাবে কোট আনকোট করে নেটেতে বহুবার কোশ্চেন এসেছে, যদি তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নেটে দেখে থাকো দেখবে এটা বহুবার কোশ্চেন এসেছে। নলেজ ইজ পারসেপশন দিয়ে অপশন 4টা দিয়ে দিয়েছে। এটা কাদের অপশনে থাকতেও পারে, সফিস্ট, তখন সফিস্ট দিয়ে দিবে, না হলে এটা থাকে প্রোটাগরাস। প্রোটাগরাসের এটা কথা, প্রোটাগরাস মানে পি, পারসেপশন মানে পি, প্রোটাগরাস পারসেপশনকে স্বীকার করেছে। গর্জিয়াস মানে কি বলেছিলাম, গর্জন করে যখন কোনো সবকিছু ধ্বংস হয়ে যায়, তাহলে হচ্ছে অন নেচারে বলেছিল গর্জিয়াস, সমস্ত কিছু শূন্যের কথা বলেছিল। এটা হচ্ছে সমস্ত সফিস্ট দার্শনিকদের দুজনের দার্শনিকের ফিলোসফিদের এই ফিলোসফারদের দর্শনটা আগের দিনে পড়িয়ে দিয়েছি। তো এ রেজাল্ট অফ দ্য ইন্টারাকশন বিটুইন অবজেক্ট অ্যান্ড সেন্সেস, এটা কি হচ্ছে দেখো, প্রত্যক্ষ কখনো আমরা চোখে যখন দেখছি, চোখ আমাদের সেন্স কাজ করছে কিসের উপর, কোনো একটা অবজেক্টের উপর। এখন বর্তমানে কি দেখছো, তোমাদের মোবাইল স্ক্রিনটা দেখছো, তাহলে এই যে তোমাদের চোখের সাথে মোবাইলের যে স্ক্রিনটার ইন্টারাকশন হচ্ছে, ইন্টারাকশনের মধ্য দিয়ে পারসেপশন হচ্ছে, এই পারসেপশনটা হচ্ছে নলেজ, এটাই হলো জ্ঞান। এটা কে বলবে, সফিস্ট দার্শনিক প্রোটাগরাস। দিস লিডস টু এ ফর্ম অফ দ্য agnosticism where the true knowledge of object is unattainable. সব এটা বাংলায় করে দিয়েছি, যাদের প্রবলেম হবে তারা বাংলাটা দেখে নিও। প্রোটাগরাসের রিলেটিভিজম, প্রোটাগরাসের আপেক্ষিকতাবাদ দেখো। পারসেপশন ইজ ট্রু নলেজ, এটা এখন বললাম না যে সফিস্ট দার্শনিক হচ্ছে প্রোটাগরাস, প্রোটাগরাসের এটা মত বলছে। প্রোটাগরাসের আবার কতগুলো আরো কিওয়ার্ড রয়েছে মনে রাখো। একটা হচ্ছে পারসেপশন ইজ ট্রু নলেজ বাট মোমেন্টারিলি অ্যান্ড সাবজেক্টিভলি। মোমেন্টারিলি মতলব এটা হচ্ছে তোমার মুহূর্তের, আর সাবজেক্টিভলি বলতে আলাদা আলাদা হবে, তোমার মতটা আলাদা হবে, তুমি আলাদাভাবে দেখছো, আমার মতটা আলাদা হবে। ধরো কোনো একটা বিষয় তুমি বলতে পারো না ওটা ছোট, আমি বলবো না এটা বড়। দেখবে মায়েরা যখন জামা কিনে সব থেকে বড় জামাটা কিনে আনে না, বলবে হ্যাঁ ঠিক আছে 1 বছর পর হয়ে যাবে, কিন্তু অন্যজন কেউ বলবে না এটা বড় হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি। প্রোটাগরাসের মধ্যে দুটোই সত্য, সেই মুহূর্তে সে যেটা দেখছে সেটা তার কাছে সত্য। তাহলে ইচ পার্সনস পারসেপশন ইজ ভ্যালিড, বলছে প্রত্যেকটা পার্সনের পারসেপশন ভ্যালিড, তাদের এথিক্স, সে এথিক্সে বলছে তাদের অধিকার রয়েছে যে যে যার নিজের মতো করে পারসেপশন করবে। এরা হচ্ছে ব্যক্তিকে বেশি গুরুত্ব দিয়েছে। এর আর একটা লাইন হলো ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস, এটা মনে রাখবে, মানুষই হলো সমস্ত কিছুর পরিমাপ করার মূল চাবিকাঠি। বলছে অনলি ফর দেম অ্যান্ড অনলি অ্যাট দ্য মোমেন্ট, মানে বলছে তখন আমি এখন এই মুহূর্তে, ধরো কি বলবো, এখন এই মুহূর্তে এখানে কিছু দেখতে পাচ্ছি না এই বলার মতো, কোনো এই মুহূর্তে আমি একটা গান শুনছি, যে গানটা একবার শুনলাম ভালো লাগলো, কোনো একটা মুভি একবার দেখলাম ভালো লাগলো, পরে আমারই কিন্তু ওটা ভালো নাও লাগতে পারে। বলছে এই মুহূর্তের জন্য আমার ভালো লাগছে, এটাই সত্য, এটাই জ্ঞান। পরে আমার খারাপ লাগতে পারে, ওটা আমার জ্ঞান। ঠিক আছে, তাই বলছি এটা হচ্ছে অনলি মোমেন্টারিলি, অনলি সাবজেক্টিভলি। বোঝা গেল? এই প্রোটাগরাসের এটা থেকেই কিন্তু কোশ্চেন আছে, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু আছে, নেটের জন্য তো স্পেশালি। সক্রেটিসের কি বলছে দেখো, কনসেপ্ট অফ নলেজ, নলেজের কনসেপ্টটা সক্রেটিস কি বলছে, ইউনিভার্সাল ভার্সেস পার্টিকুলার। বলছে আনলাইক দ্য সফিস্ট, সক্রেটিস বিলিভড ইউনিভার্সাল আর ইটারনাল নলেজ। সফিস্টরা কি বললো, পারসেপশন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, পারসেপশনই হলো ট্রু নলেজ, আর মোমেন্টারিনেস হচ্ছে এবং সাবজেক্টিভিটি মানছে। আর সক্রেটিস পুরো উল্টোটা, সফিস্টদের উল্টোটা। সে কি বলছে যে ইউনিভার্সালটা হলো সত্য, আর সেটা হচ্ছে ইটারনাল হবে, মোমেন্টারি নেই, মোমেন্টারি হবে না, এটা হচ্ছে ইটারনাল হবে। ইটারনাল মানে জানো তো, শাশ্বত, মানে চিরকাল থাকবে, এটা স্থির। কনসেপ্ট অফ ফরমেশন দেখো, ফর্ম মানে আকার, এই ফর্মের সাথে তুলনা কে করেছে, যদি প্লেটোর যদি পড়ো যে কনসেপ্ট, ফর্ম, আইডিয়া, এগুলো সব সেম ওয়ার্ড কিন্তু। তাহলে ফরমেশন, কনসেপ্ট অফ ফরমেশনটা দেখো, নলেজ থ্রু কনসেপ্টস নট পারসেপশন। বলছে নলেজটা কনসেপ্টস এর মধ্য দিয়ে হয়ে থাকে, পারসেপশনের মধ্য দিয়ে হয়ে থাকে না, হয় না। এটা কে বলছে, সক্রেটিস বলছে। কাকে ক্রিটিক করছে, সফিস্টদেরকে। সফিস্ট দার্শনিক কোন দার্শনিক, সেটা হচ্ছে প্রোটাগরাসকে ক্রিটিক করছে। তারা কোথা থেকে আসে সেটা তো বলতে হবে, এত লেটে জয়েন কেন?
এত লেট কেন হলো? আধা ক্লাস হয়ে গেল। চলো ঠিক আছে, এখন করো ক্লাসটা। যে নলেজ টু কনসেপ্টস নট পারসেপশন, তাহলে ওদের মতে কি ছিল? নলেজটা হচ্ছে পারসেপশনের মধ্যে দিয়ে হয়ে থাকে, ওটা মোমেন্টারি। আর সক্রেটিসের মতে নলেজটা হচ্ছে কনসেপ্টের মধ্যে দিয়ে হয়ে থাকে, পারসেপশনের মধ্যে দিয়ে কিন্তু না। যে এ কনসেপ্ট ইজ দ্য আইডিয়া অফ এ ক্লাস পার্টিকুলার্স ডিরাইভড বাই অ্যাবস্ট্রাক্টিং এসেনশিয়াল ফিচার্স অ্যান্ড ইগনোরিং ভ্যারিয়েবল ওয়ান্স। বলতে চাইছে এখানে কোনো একটা ধরো বিষয় বা কোনো একটা চিজ, সেই কোনো একটা বিষয়কে নিলাম, সেই বিষয়গুলো অনেকগুলো পার্টিকুলার, মানে জানো তো আলাদা আলাদা করে একটা বিশেষ বিশেষ বস্তুকে বলছে, সেই পার্টিকুলার গুলোর একটা ক্লাস, তাদের যে ধারণা সেটা হচ্ছে কনসেপ্ট। যেমন কাউ, অনেকগুলো কাউ যখন একসঙ্গে হবে তখন কাউনেস, এটাই বলতে চাইছে যে এটাই হলো তোমার কনসেপ্ট। আর এই কনসেপ্টটাই হলো নলেজ, কনসেপ্টের মধ্যে দিয়ে নলেজটা হয়ে থাকে। ডিস্টিংশন ফ্রম পারসেপশন, পারসেপশন থেকে কিভাবে আলাদা করেছে দেখো, ইউনিভার্সালস অ্যান্ড বিং। পারসেপশন কি বলছে? পারসেপশন হচ্ছে ডিলস উইথ দ্য ট্রান্সিয়েন্ট, মানে ক্ষণস্থায়ী। পারসেপশন মানে প্রত্যক্ষটা ক্ষণস্থায়ী, এখনই বললাম ওটা মোমেন্টারি, ওটা হচ্ছে সাবজেক্টিভলি। এখন আমার এই মুহূর্তে কোনো একটা মুভি ভালো লাগছে, পরবর্তী ক্ষেত্রে মুভিটা ভালো নাও লাগতে পারে। এটা হচ্ছে বিকামিং, বিকামিং মানে যেটা পরিবর্তনশীল। বিকামিং এর কথা কে বলেছে? হেরাক্লিটাস বলেছে। তাহলে এটা হচ্ছে বিকামিং। আর কনসেপ্ট কি করবে? কনসেপ্টটা হচ্ছে বলছে ইটারনাল হবে, এটা বিং মানে এটা স্থির, এটা স্থায়ী হবে, এটা পরিবর্তন হবে না। এক্সাম্পল দিয়ে দিয়েছে, এটা দেখে নেও। থিওরি অফ রিকালেকশন, একটু আগে বললাম যে থিওরি অফ রিকালেকশনটা সক্রেটিসের কিভাবে দেখো, ইনেট নলেজের কথা স্বীকার করে। আচ্ছা, ইনেট নলেজ কি এখনই বললাম, কেউ আমাকে শোনাও তো। বলবে না কেউ? তোমরা ক্লাসে আছো না নেই? আছি। তাহলে সারাটা তো ঠিক আছে, চলো। তুমি লেটে জয়েন করছো, বলতে পারবে না। ইনেট নলেজটা হচ্ছে সক্রেটিস বলছে যে এই ইমমর্টাল সোলের কথা বিশ্বাস করছে, যে সোল হচ্ছে অমর, মানে জন্মান্তরবাদের কথা মানছে। মানে বলতে চাইছে আমাদের ভেতরেই আগের জন্মের নলেজ, যেটা আমরা নিয়ে জন্মাই, মানে জন্ম থেকে যেটা নিয়ে জন্মাই সেটাকে বলছে ইনেট। আর নলেজটা নিয়ে জন্মায়, তার জন্য বলছে ইনেট নলেজ, এটা আমাদের মধ্যে রয়েছে। এটা রিকালেকশন হয়, পুনরায় আমরা কিন্তু সেটা রিকালেকশন করতে পারি। যে প্রসেসেস নলেজ অফ ইউনিভার্সাল ফ্রম পাস্ট লাইফ, বলছে পাস্ট লাইফের যে নলেজটা ইউনিভার্সাল বা সত্য যে জ্ঞানটা, সেটা কিন্তু আমাদের মধ্যে থাকে, সেটা পুনরায় আমরা রিকালেক্ট করতে পারি, এই রিকালেকশন থিওরিতে বলছে। তাহলে প্রথমে কি ইনেট আইডিয়া মানছে, ইনেট নলেজ মানছে, ইনেট নলেজটাকে আমরা রিকালেকশন করতে পারি। একটা জিনিস মনে রাখবে, ইনেট আইডিয়ার কথা বলেছে কিন্তু ডেকার্ত আর লাইবনিজ, আর ইনেট নলেজের কথা কে বলছে? সেটা হচ্ছে সক্রেটিস। রিকালেকশন করতে পারছি কোনটা? আমরা জানার মধ্য দিয়ে, জ্ঞান অর্জনের মধ্য দিয়ে, লার্নিং এর মধ্য দিয়ে। লার্নিং কিভাবে হবে সক্রেটিসের মধ্যে? এনকোয়ারির মাধ্যমে, কোশ্চেনিং এর মাধ্যমে, ডায়ালেকটিক্যাল মেথড যেটা দিয়েছি সেটার মাধ্যমে। এইভাবে আমরা রিকালেকশন করতে পারি। মিস্টিসিজম অ্যান্ড ইনটিউশনিজম সম্পর্কে কি বলেছে দেখো, সক্রেটিসের রোল অফ সেন্সেস। Senses are more of a hindrance than a help in realizing universal ideas. True knowledge comes from rational reflection and not from sensory perception. এটা ইম্পর্টেন্ট, যে ট্রু নলেজটা কোথা থেকে আসে? রেশনাল রিফ্লেকশন থেকে আসে। রেশনাল কেন মেনেছে? যে আমরা ইনের নলেজ দিয়ে নিয়ে জন্মাই ভেতর থেকে, তার জন্য বলছে ট্রু নলেজটা রেশনাল রিফ্লেকশন থেকেই আসে, নট সেন্সরি পারসেপশন। প্রত্যক্ষের মধ্য দিয়ে কিন্তু আমাদের আসে না, প্রত্যক্ষের মধ্য দিয়ে আসে প্রোটাগরাসদের মতে। মিস্টিক ইনটিউশন, সক্রেটিস নলেজ ইজ অ্যাকিন টু এ মিস্টিক ইনটিউশন, মানে মিস্টিক ইনটিউশন সে মেনেছে এই সাডেন অ্যালিউমিনেশন অর দ্য গ্লিম্পস অফ ইউনিভার্সাল থ্রু দ্য মেডিটেশন। ধরো এটা হচ্ছে সেই ইয়ের সাথে মিল করতে পারবে, বিবেকানন্দের সাথে, এবং ইসলাম ধর্মের সাথেও যাবে। যখন আমাদের ইসলাম ধর্মে কি রয়েছে, যে নামাজ করছিল, মানে ধ্যান নামাজ অবস্থাতে সে কিন্তু একটা
আসমান থেকে আগুনের মধ্য দিয়ে যেমন কোরআনটা এসেছিল না, নাজিল হয়েছিল, ঠিক সেভাবে কিন্তু কি বিবেকানন্দও কিন্তু এটা মানে, যে হঠাৎ করে ও ধ্যানে ছিল, ধ্যানে অবস্থায় কেউ যেন এসে তার সাথে যেন সাক্ষাৎ করেছিল স্বয়ং ভগবান, এরকম কিছু একটা আমি একটা বুকে বিবেকানন্দের একটা জীবনীর একটা বুক আছে, ওখানে পড়েছিলাম। ঠিক সেভাবে বলতে চাইছে আমাদের নলেজটা ভেতরেই রয়েছে, সেটা হঠাৎ করে আমরা মেডিটেশনে যখন থাকি, মেডিটেশনের মধ্য দিয়ে যেমন একটা সাডেনলি ইলিউমিনেশন অফ গ্রিন পেস, মানে একটা আগুনের ঝলকের মধ্য দিয়ে আমাদের মধ্যে চলে আসে, ওটা রিকালেকশন পুরোটাই হয়। এটা বেঙ্গলি করে দিয়েছি, সকলে হলে বেঙ্গলি পড়ে নিও। এথিক্যাল ইমপ্লিকেশন, ভার্চু অ্যাজ নলেজ, এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ভার্চু হচ্ছে নলেজ। এই কথাটা কে বলেছে? হাজারো বার নেটে এক্সাম এসেছে কোশ্চেনটা। ওরা এইগুলো আর বলছি না, কারণ এগুলো পিছনে ভিডিওতে বলে, এই প্রথমেই বলে দিয়েছি। প্রিপারেশন ফর এথিক্স, এথিক্সের জন্য কি দেখো, যে হিজ এপিস্টেমোলজি সার্ভড অ্যাজ এ ফাউন্ডেশন ফর হিজ এথিক্যাল থিওরিজ এমফেসাইজিং দ্যাট ট্রু নলেজ লিডস টু ভার্চু। তাহলে ট্রু নলেজটা কি হবে? ভার্চু টু লিডস করবে কোথাতে? ভার্চু এতে, ঠিক আছে, পুণ্যের দিকে। আবার এটাও বলা যেতে পারে, যার মধ্যে পুণ্য রয়েছে, যার মধ্যে ভার্চু রয়েছে, সে ট্রু জ্ঞানের দিকেই যাবে। যার মধ্যে ভার্স আছে সে কিন্তু ট্রু নলেজের দিকে যাবে না। কন্ট্রাস্টিং ভিউজ, দেখো তার উল্টো মত কি হবে? হোয়াইল সফিস্ট বিলিভ করবে সাবজেক্টিভ রিলেটিভ নলেজ থ্রু পারসেপশন, আর সক্রেটিস বলবে ইটারনাল নলেজ থ্রু কনসেপ্টের মধ্যে দিয়ে, এবং সেটা হবে ইউনিভার্সাল। রুল অফ ইউনিভার্সাল সক্রেটিসের মতে, সক্রেটিস ডিস্টিংগুইশড বিটুইন ট্রান্সিয়েন্ট বলতে হঠাৎ হঠাৎ করে, ক্ষণস্থায়ী, এটা নেচার অফ দ্য পারসেপচুয়াল নলেজ অ্যান্ড এন্ডিউরিং নেচার অফ কনসেপচুয়াল নলেজ। তাহলে সক্রেটিস পার্থক্য করেছে যে পারসেপচুয়াল নলেজ আর এন্ডিউরিং কনসেপচুয়াল নলেজ, এই দুটোর মধ্যে পার্থক্য আছে, এগুলো কিন্তু সে স্বীকার করেছে। রিকালেকশন থিওরির কথা বলেছে সক্রেটিস, সেটা আগে বলে দিলাম। মিস্টিক অ্যাপ্রোচের কথা বলেছে, মানে দেখো এতক্ষণ যেটা পড়ালাম সেটাকে কি টেক ওয়েস, মানে এটা এভাবে নিয়েছি, যতটা ক্লাসে পড়িয়ে দিলাম সেটা ছোট ছোট করে নিলাম। এখন দেখো গোটা বুক থেকে তোমাদেরকে ছোট্ট করে এরকম করে লিখে দিয়েছি, কটা মাত্র পাতায়, 3, 4, 5, 10টা পাতাকে আমি তোমাদের এই ছোট্ট কতটুকুর মধ্যে এনে দিয়েছি। তারপরে যেটা করেছি, এগুলো হচ্ছে কি কনসেপ্ট, এতক্ষণ উপরে যেটা পড়ালাম সেইটাকে এবার ছোট ছোট করে 3-4টা লাইনে করে দিয়েছি। এবার দেখো প্রি সক্রেটিক এথিক্সটা কি, সেটা সফিস্টদের এথিক্স। সফিস্টদেরকে সে চ্যালেঞ্জ করেছিল, সফিস্টদের পারসেপশনটাকে বিশ্বাস করেছিল, এক কনসেপশনের উপর গুরুত্ব দিয়েছিল। সক্রেটিক এথিক্যাল প্রিন্সিপালটা কি দেখে নাও, ইউনিভার্সাল মোরালিটি সে মেনেছে। সক্রেটিস অপোজ টু সফিস্টদের সে বিরোধী ছিল। কেন ছিল সেটা ডিটেলসে বললাম, আর বলছি না। কি প্রপোজিশন অফ সক্রেটিস এথিক্স, সক্রেটিসের যে এথিক্স এখন বললাম, সেই এথিক্সটাকে আমরা শর্টে 3-4টা লাইনে ভেঙে দিয়েছি। এই যে শর্ট করে বানিয়েছি, এটা তোমাদের এক্সামের আগে রিভিশনের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে। ভার্চু ইজ নলেজ, এই লাইনটা তুলে কিন্তু অনেকবার কোশ্চেন এসেছে, যারা নেট দিয়েছো তারা, তাদের অভিজ্ঞতা আছে। ভার্চু ইজ দ্য নলেজ অফ গুড থ্রু কনসেপ্ট, কনসেপ্টের মধ্য দিয়ে এই গুড নলেজ যেটা হয়, গুডের যে নলেজ হয়, সেটাই হলো ভার্চু। নো ওয়ান ডাজ রং নোয়িংলি, ভাইস ইজ এ রেজাল্ট অফ ইগনোরেন্স, এটা লাইন তুলে কোশ্চেনে দিয়ে দিতে পারে। তোমাদের এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাইন তুলে কোশ্চেনে দিয়ে দিতে পারে যে কেউ জেনে শুনে অন্যায় করে না, তা এটা যে অন্যায় করে সেটা হচ্ছে অজ্ঞতার ফল। এই কথাটা কে বলেছে? সক্রেটিস বলেছে। কোথায় বলেছে? এথিক্স আলোচনা করতে গিয়ে বলেছে। ভার্চু ইজ নলেজ, এই কথাটা কে বলেছে? সক্রেটিস বলেছে। ভার্চু ক্যান বি টট, মানে পুণ্য শেখানো যেতে পারে। দেখো এই যে পুণ্যটা, ভার্চুটা কিভাবে শেখানো যেতে পারে সেটা দেখো, যে সিন্স ভার্চু ইজ নলেজ, বলছে যদি এই যদি ধরে নিই যে ভার্চু যেটা, পুণ্যটা যদি নলেজ হয়, তাহলে ইট ক্যান বি টট, এটাকে পড়ানো যেতেই পারে। নলেজ থেকে তো আমরা পড়ানো শেখাতেই পারি। ইউনিটি অফ ভার্চু, ভার্চুর ইউনিটি কি হচ্ছে? অল ভার্চু আর ইন্টারকানেক্টেড অ্যান্ড ফর্ম অফ সিঙ্গেল, মানে একটা সিঙ্গেল ফর্মে আমরা কিন্তু এই ভার্চুগুলোকে ইন্টারকানেক্ট করতে পারি। ইউনিফাইড কনসেপ্ট, যেটা হচ্ছে ইউনিফাইড কনসেপ্ট হবে। ভার্চু অ্যাজ নলেজ, এটাকে আবার ব্যাখ্যা করে দিয়েছি ভালো করে। ভার্চু ইজ নলেজ বা ভার্চু অ্যাজ নলেজ, এখানে বলেছি শর্টে, এটাকে আবার ডিটেলসে বলেছি। দেখো বলছি হেলথ ওয়েলথ, এই লাইনটা তুলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন চলে আসতে পারে। হেলথ ওয়েলথ অ্যান্ড লুকস, সক্রেটিস অ্যাকনলেজড
that these are good but can be misused without proper knowledge. দেখো এই সক্রেটিসের দর্শনটা স্পেশালি নেটেতে কিন্তু ভীষণ ভীষণ কোশ্চেন আছে, এখান থেকে আসিয়ে আছে। তো আর এই 2-4টা লাইন যেগুলো বারবার আমি বলছি এবং বড় বড় করে লিখে দিয়েছি, এগুলো কিন্তু বিপিএসসির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চলে আসতেই পারে। মানে হেলথ যদি ভালো থাকে, ওয়েলথ, লুকস মানে দেখনে মানে দেখতে যদি সুন্দর হয়, তার স্বাস্থ্য সম্পদ সব যদি ভালো থাকে, তার যদি জ্ঞান না থাকে তাহলে তার কোনো লাভ নেই। দেখবে বলে না, দেখতে শিমুল ফুলের শুধু রূপই রয়েছে, তার গন্ধও নেই, গুণও নেই। আমাদের আমাদের স্কুলেতে একজনকে দিলীপ বাবু বলে একজন স্যার ছিলেন, খুব মনে পড়ে গেল। প্রতিদিন ওই একই কথা বলতেন। একটা বান্ধবী ছিল প্রচুর সুন্দর, কিন্তু সে পড়াশোনা করতো না একদম। তাকে বলতে শুধু দেখতে সুন্দর হলেই হবে না, রূপটা থাকলে হবে না, গন্ধও হোনা চাই আর গুণও হোনা চাই, ঠিক আছে? তো সেটা মনে পড়ে গেল আর কি। যাই হোক, তার রূপ দিয়ে কিন্তু সে সুন্দর একটা টাকাওয়ালা প্রচুর বড় লোকের সাথে তার বিয়ে হয়েছে, এখন সে হ্যাপি আছে। তো এটা বলতে চাইছে যে শুধুমাত্র যদি লুক আর হেলথ ওয়েলথ থাকলেই হবে না, তার নলেজ থাকতে হবে। উইদাউট নলেজ সে কিন্তু সবকিছু মিসইউজড হয়ে যাবে, সে কোনো কিছু গুড হবে না সেটা। উইজডম অ্যাজ গাইডেন্স, বলছে জ্ঞান এবং গাইডেন্সটা কি দেখো, বলছে স্পিরিচুয়াল কোয়ালিটি লাইক কারেজ। বলছে যেমন স্পিরিচুয়াল কোয়ালিটি বলতে কি, স্পিরিচুয়াল মানে জানো তো আত্মিক কোয়ালিটি মানে গুণ, তাহলে যে কারেজ মানে সাহস, টেম্পারেন্স মানে সহনশীলতা। বলছে এইগুলো তো স্পিরিচুয়াল যে লোক তাদের মধ্যে থাকে, এইগুলো কি করে থাকে, হ্যাপিনেস দেয়। দেখো আমরা যারা দুঃখী মানুষ, তারা কি, তাদের মধ্যে সাহস নেই, তাদের সহ্য করার ক্ষমতা নেই। যারা মুনি ঋষি তারা কিন্তু প্রচুর কষ্ট সহ্য করে। যদি মুনি ঋষিদের লাইফকে আমরা দেখি, দেখবো যে তারা প্রচুর সাহসী এবং তার সাথে কিন্তু মানে সহনশীলতা তাদের প্রচুর। ভালো কিছু যেই করেছে তার মধ্যে সহনশীলতা অবশ্যই থাকতে হবে, এটা একটা বিরাট বড় গুণ। তাহলে এটা কি দেয়, আমাদেরকে হ্যাপিনেস দেয়। আর একটা উদাহরণ দিচ্ছি, ঘরে ঝগড়া লাগলে কেউ যদি সহ্য করে থেকে যায়, সে কিন্তু হ্যাপিনেসই হবে। ঝগড়া করে কি লাভ, কোনো তো লাভ নেই, আখেরে ক্ষতিই হবে। আর হোয়েন গাইডেড উইজডম যখন থাকবে, উইজডমটা কি করবে, সেটা হচ্ছে আদারওয়াইজ দে লিড টু হার্ম, মানে গাইড করবে। আচ্ছা পুরো লাইনটা একবার পড়ি। উইজডম স্পিরিচুয়াল কোয়ালিটি লাইক কারেজ লিড করে থাকে হ্যাপিনেস দিয়ে থাকে, হ্যাপিনেসেতে লিড করে। আর গাইডেড করে থাকে উইজডম, উইজডম যেটা সেটা হচ্ছে আমাদেরকে গাইড করে থাকে। আদারওয়াইজ দে লিড টু হার্ম, বলছে যদি এই উইজডম না থাকে এবং আমাদেরকে এই উইজডমের দ্বারা যদি আমরা নিজেদেরকে গাইডেন্স না দিই, তাহলে কিন্তু সে হার্মের দিকে, ক্ষতির দিকে নিয়ে যাবে। এটা কোথায় লেখা আছে, এটা হচ্ছে মেনোতে বলেছে সে। ডিফারেন্স ফ্রম সফিস্ট, এটা তো বলেই দিয়েছে আগে, ডিফারেন্স সফিস্টদের সাথে কি কি আলাদা রয়েছে, সক্রেটিসের ভিউ কি। নলেজ থ্রু কনসেপ্ট, কনসেপ্টের মধ্যে দিয়ে জ্ঞান হয়, কনসেপচুয়াল রিজনিং। হ্যাঁ, আর একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু সক্রেটিস বলেছে যে কনসেপ্ট আর ইনেট ইন মাইন্ড অ্যান্ড ক্যান বি রিকালেক্ট, স্কিলফুল কোয়েশ্চেনিং অ্যান্ড মেডিটেশন নট ডিরাইভড ফ্রম দ্য সেন্সরি পারসেপশন। বলতে চাইছে যে আমরা যদি সেন্সরি পারসেপশনের মধ্য দিয়ে কিন্তু আমরা ওই কনসেপ্টটা পাবো না। কনসেপ্টটা কোথা থেকে আসে, কনসেপ্টটা আসে আমাদের মাইন্ডের মধ্য থেকে, ইনেট, কনসেপ্টটা হচ্ছে ইনেট। আর আমরা কিন্তু যদি সেন্সরি পারসেপশনের মধ্য দিয়ে এটা কিন্তু পাবো না, নট ডিরাইভড ফ্রম সেন্সরি পারসেপশন, সেন্সরি পারসেপশনের মধ্য দিয়ে এটা কিন্তু আমরা গেইন করতে পারবো না। টিচিং ভার্চুটা কি বলছে দেখো, যে হোয়াইল সফিস্টরা কি করবে, টট করছে কাস্টমারি অফ মোরালিটি, আর সক্রেটিস এম হচ্ছে গাইড সিকার্স টুয়ার্ডস দ্য নলেজ অফ দ্য গুড থ্রু দ্য রিকালেকশন অ্যান্ড মেডিটেশন। এখানে সফিস্টরা বলবে কাস্টমারি মোরালিটি মানে পারসেপশন টারসেপশন ওগুলো বলেছে, আর এখানে সক্রেটিস বলছে যে মেডিটেশন এবং রিকালেকশনের মধ্য দিয়ে কিন্তু আমরা গুড নলেজকে গেইন করতে পারি। এটা দুবার হয়ে গেছে। আচ্ছা কিছু তো আছে তার জন্য দুবার আছে, দেখো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ট্রু নলেজ অফ গুড ইজ অ্যাচিভড থ্রু মেডিটেশন, মেডিটেশনের মধ্যে দিয়ে আমরা গুডের যে সত্য নলেজটা পাই। আর এই ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ ইউনিভার্সাল কনসেপ্ট, এবং ইউনিভার্সাল যে কনসেপ্টটা ওটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং হয়। নট থ্রু হ্যাবিচুয়াল প্র্যাকটিস অর স্কিল, বলতে কোনো কিছু স্কিল বা হ্যাবিচুয়াল বা বারবার প্র্যাকটিসের মধ্য দিয়ে হবে না, এটা কিন্তু আমাদের ভেতরেই রয়েছে, ইনেটেই রয়েছে, সেখান থেকে এটা আমাদের আসবে, আন্ডারস্ট্যান্ডিংটা হবে, বাইরে বারবার করে নয়।
ভার্চু দেখো পুরো ক্লাসটা যেটা পড়ালাম তারপরও যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে বড় বড় করে দিয়েছি একটা এই 2-4টা লাইন মনে রাখবে যে ভার্চু ইজ নলেজ, ভাইস ইজ ইগনোরেন্স, নো ওয়ান নোয়িংলি ডাজ রং, এটাকে বলেছে তোমার দিস ফলোজ ফ্রম দ্য ইউনিটি অফ ভার্চু ইজ ওয়ান। এগুলো কিন্তু কেন দিয়েছে, এগুলো নেটেতে বা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনে পড়েছে এগুলো। ইন্টিগ্রেটেড নলেজ কি দেখো, কালচারাল অফ দ্য সোল, ভার্চু লিডস দ্য সোল টু ইটস প্রেস্টিজ গ্লোরি। এক কাজ করো, এখান থেকে না এতটা পড়বে, হ্যাঁ এতটা, আমি এটা কেটে বাদ দিয়ে দিচ্ছি, এটা তোমাদের বিপিএসসির জন্য দরকার পড়বে না। যারা নেট পড়বে, নেটের জন্য প্রিপারেশন নেবে তাদের লাগবে। এই লাইনটা তুলে একটা কোশ্চেনে এসেছিল, দ্য ওরাকল অফ ডেলফাই নো দাইসেলফ, লাইনটা তুলে এসেছিল, এটা কার উক্তি, এটা সক্রেটিসের। এইগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে তোমার নেটের জন্য গুরুত্বপূর্ণ বা পরবর্তী ক্লাসের জন্য, এটা পরবর্তী ক্লাসে পেয়ে যাবে। যদিও দেখো থিওরিজ অফ কনসেপ্ট সম্পর্কে কি বলেছে, রিয়েলিজম, ইউনিভার্সালস এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি পার্টিকুলার, সেটা হচ্ছে প্লেটো বলেছে। কনসেপচুয়ালিজমটা হচ্ছে তোমার বলেছে উইদিন মাইন্ডের মধ্যে থাকে, ইউনিভার্সাল এক্সিস্ট করে থাকে উইদিন মাইন্ড। নমিনালিজম মানে নামবাদী, তারা কি বলবে জাতি বলে কোনো কিছু থাকে না, সবকিছু আসলে নাম। ঠিক আছে, চলো তোমাদেরকে যেটা বললাম এতটা পর্যন্ত পড়বে। বিপিএসসির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারা এতটা পর্যন্ত পড়বে, যারা জিআরএফ নেটের জন্য অতটা পর্যন্ত পড়লে হবে, যারা জিআরএফ এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকে আরেকটু বেশি করে পড়তে হবে, কারণ যদি ডিবে কোশ্চেন পড়ে যায় যেন একটা কোশ্চেনে ছাড়া না যায়, কারণ এখন কিন্তু কম্পিটিশন হাই হচ্ছে। আচ্ছা এখন কি ক্লাসটা আমি থামিয়ে দেবো, যদি তোমাদের কোনো ডাউট আছে ফটাফট বলে ফেলো। এই কোশ্চেনের আনসারটা এবারে বোঝা গেল, প্রথমে যেটা করিয়েছিলাম। According to Socrates, why does no one do wrong knowingly? আর এটা বহুবার এই দুটো কোশ্চেন এসেছে, তাই এই দুটো কোশ্চেন তুললাম। তোমাদের কোনো কিছু বলার থাকলে বলো প্লিজ এবার, এবং ক্লিয়ার যদি বোঝা হয়েছে এটাও বলে দাও, তাহলে ক্লাসটা থামিয়ে দেবো। বন্ধ করে দাও। আচ্ছা ঠিক আছে, বাকিদের আর কোনো কিছু? না, ঠিক আছে, এমসিকিউ গুলো দিয়ে দেবো আজকে, কিন্তু ভালো করে ক্লাসটা দরকার পড়লে আমি রাতেই দিয়ে দেবো আপলোড, বা সকালে 10টা 9টা 9:30টার মধ্যে দিয়ে দেবো। রিপিট করবে, নোটটা অবশ্যই পড়বে, আর এমসিকিউ গুলো দিয়ে দেবো, কালকে দেবো এমসিকিউ। ঠিক আছে, আর সানডে মক টেস্ট হবে, তার জন্য তৈরি থাকো, পিছনে যতগুলো ক্লাস হয়েছে ততগুলো থেকে।